সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টক অনুষ্ঠানে। পাবলিক টক অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, সমসাময়িক দেশের বর্তমান পরিস্থিতি এসব নানা বিষয় নিয়ে কথা বলি। এই মুহূর্তে বাংলাদেশের যে একটি বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় দল বিএনপির নতুন নেতৃত্ব অর্থাৎ যে নেতৃত্ব ছিলেন তারেক রহমান, তিনি নতুন করে চেয়ারপারসন হয়েছেন এবং বাংলাদেশে বলা যায় বাংলাদেশের দীর্ঘদিন পর দেশে এসেছে এবং এই নতুন নেতৃত্বে আসলে বিএনপি এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এবং এই কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। নাহিদ আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি ভালো আছেন আশা করছি। জি জি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটা বিষয় যে বিএনপির বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল বা আমরা যাদেরকে যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, নিষিদ্ধ অবস্থায় আছে, বা বিএনপির দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে যে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছেন অর্থাৎ তারেক রহমান, যদিও আগেও দায়িত্ব ছিলেন কিন্তু পরিপূর্ণভাবে তিনি চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি তিনি দীর্ঘ 17 বছর, প্রায় 17-18 বছর পরে দেশে ফিরেছেন। এই প্রেক্ষাপটে আসলে যে এই যে বিএনপির রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের অর্থাৎ তারেক রহমান দেশে আসলেন এবং এই যে দায়িত্ব নিলেন, এই যে তারেক রহমানের পরিবর্তিত মানে এই যে দীর্ঘদিন পরে দেশে আসার পরে বিএনপি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তারেক রহমানের এই যে ফিরে আসে, এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? মানে এটা আসলে ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কিভাবে বিশ্লেষণ করেন, সেটা যদি একটু বলেন। ধন্যবাদ। আচ্ছা, তারেক রহমান যে আগে তো অ্যাক্টিং চেয়ারপারসন ছিলেন, তো অ্যাক্টিং চেয়ারপারসন থাকার সময়ও কিন্তু উনি দীর্ঘদিন ধরে দায়িত্বটা পালন করেছেন। আমরা দেখেছি ভার্চুয়ালি উনি দায়িত্বটা পালন করেছেন এবং মাঝে মধ্যে ওনার অনলাইনে বিভিন্ন ধরনের বক্তব্য শুনতাম। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন এবং উনি দীর্ঘদিন ধরে হচ্ছে ওনার পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেননি, যেহেতু আমরা সবাই জানি যে লাস্ট রেজিমে ওনার মানে ওনার পলিটিক্যালি ওনার অ্যাক্টিভিটি ওভাবে চালাতে দেওয়া হয়নি। তো সেই কারণে কিন্তু দেখা যায়, এবং ওনার অসুস্থতা, শি ওয়াজ ভেরি সিক, ওনার ফিজিক্যালি কিন্তু উনি অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে তিনি অসুস্থ, এবং এই যে অসুস্থ থাকা সময়টা, হ্যাঁ উনি একটা বটবৃক্ষর মতো ছিলেন। ওনার দল অফকোর্স ওনার মানে বিএনপিকে বলতে পারেন যে জিয়াউর রহমানের মৃত্যুর পরে উনি এই জায়গায় এনেছেন এবং ওনার মানে ওনার আমরা বলতে পারি যে জিয়াউর রহমান বিএনপির গাছটা রোপণ করেছেন এবং সেই গাছের যে বিশাল একটা জায়গা মানে বট গাছের মতো যে বানানো, সেটা আসলে বেগম খালেদা জিয়ার হাতেই হয়েছে, আমরা সেভাবে বলতে পারি। জি একদম, সেই গাছটাকে আপনার মানে পানি দিয়ে আর কি, মানে সার দিয়ে সেটাকে সুন্দর করে মানে একেবারে বটবৃক্ষ করে তোলা, সেটা তিনিই করেছেন এবং তার হাত ধরে হয়েছে। এই জন্য ওনার যে বেঁচে থাকা বা ওনার প্রেজেন্সটা, উনি যখন জীবিত ছিলেন, ওটা খুব ইম্পর্টেন্ট ছিল তাদের জন্য। বাট কাজগুলি যেটা মানে যে কাজগুলি আপনার বিগত দিনে ওনার অসুস্থতার সময় পার্টির যে দলীয় যে কাজগুলি, সেগুলি আমরা জানি যে বেশিরভাগই তারেক রহমান হ্যান্ডেল করেছেন। এর আগেও যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও কিন্তু উনি আর কি বিএনপির সাথে অ্যাক্টিভলি ছিলেন। ওনার জন্ম হয়েছে একটা রাজনৈতিক পরিবারে, ওনার বাবা আর্মিতে, যেটা কিনা এই দেশের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, ডিফেন্সের সাথে একেবারে ডাইরেক্টলি লিঙ্কড কিন্তু, হ্যাঁ। এবং তারপরে ওনার বাবা ছিলেন হচ্ছে যে দেশের প্রেসিডেন্ট, ওনার মা ছিলেন প্রধানমন্ত্রী। তো ওনার বাবা মা দুজনেই কিন্তু হচ্ছে দেশের ক্ষমতায় ছিলেন।
উনি ওনার ওনার জন্মের পর থেকে উনি রাজনীতিকে খুব ক্লোজলি দেখেছেন। এখন ধরেন আপনি আমি আমাদের মতো মানুষ আমরা যারা ক্লোজলি রাজনৈতিক পরিবারে বা ওই ধরনের পলিটিক্যাল লেগেসি থেকে না আসি না, তারা আর জিয়াউর রহমানের পরিবার থেকে আসার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। অনেকে পরিবারতন্ত্র নিয়ে, অনেকে অনেক আপনার দেখবেন আপনার শেখ হাসিনার ফ্যামিলিকে নিয়ে দেখবেন বিশেষ করে জামাত খুব বেশি আর কি সমালোচনা করে। আবার জিয়াউর রহমানের পরিবার নিয়েও অনেকে সমালোচনা করে, কিন্তু আমি এই ব্যাপারটা খুব একটা বেশি সমালোচনা করি না, কারণ আমার কিছু একাডেমিক রিজন আছে। যেমন ধরেন, যে ব্যক্তি একটা পলিটিক্যাল ফ্যামিলিতে জন্ম হয় এবং তার ভবিষ্যৎ ইচ্ছা থাকে রাজনীতিতে জয়েন করা, সে কিন্তু ছোটবেলা থেকেই বা ভেরি ইয়াং এজ থেকেই কিন্তু সে ওই জিনিসটাকে আয়ত্ত করে। তো উনি ওই জিনিসটাকে দীর্ঘদিন ধরে আয়ত্ত করেছেন। তো বিএনপির যে দুটো টার্মে যে বিএনপির যে ক্ষমতায় ছিল, সেই বিএনপির যে ফার্স্ট টার্ম সেটা তো মোটামুটি উনি অনেক ইয়াং ছিলেন, কিন্তু পরের টার্মে কিন্তু উনি অনেক কিছু দেখেছেন। বিএনপির যে সেকেন্ড 2001 থেকে 2006 সেটা কিন্তু খুবই একটা করাপ্ট শাসনামল। ওই সময় পৃথিবীতে মানে করাপশনের সমালোচনা আছে ওই টার্মটা নিয়ে, মারাত্মক। হ্যাঁ, মানে 3বার করাপশনে চ্যাম্পিয়ন হয়েছে, তাই না ওই সময় বাংলাদেশ, এবং নানান ধরনের করাপশন হয়েছে বাংলাদেশে। জঙ্গি অ্যাটাক বেড়ে গিয়েছিল, নানান ধরনের কিন্তু ওই সময় সমালোচনা আছে। তো উনি কিন্তু ওনাদের ওই সময়টা থেকেও শিখেছেন, এবং ওনার নিজেরও কিন্তু ভীষণ সাফারিংস এর মধ্যে থেকে যেতে হয়েছে, এবং ওই সময় কিন্তু ওনার সম্পর্কে অনেক নেগেটিভ বক্তব্য আমরা শুনতে পাই, নাইকোর মামলা টামলা অনেক কিছু, এভরিবডি নোজ ইট। এটা নতুন করে সব উল্লেখ করে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো ওখান থেকেও তার একটা লার্নিং আছে, তাই না? এরপরে দেখবেন যে বিগত রেজিমে উনি সেই 2008-এ যে চলে গেছেন বাংলাদেশ থেকে, উনি ইংল্যান্ডে চলে গেছেন। তো ইংল্যান্ডে যেহেতু আমি পড়াশোনা করেছি, আমি নিজে থেকেছি, ব্রিটিশ পলিটিক্যাল সিস্টেম আমি দেখেছি, ব্রিটিশ এডুকেশন সিস্টেমও আমি দেখেছি। ওদের ওই রাজনৈতিক ব্যবস্থা খুবই আর কি কাম এবং ভদ্রচিত এক ধরনের রাজনীতি। উনি আজও বলছিলেন যে উনি মানে 2008-এ ইউকেতে মুভ হওয়ার পরে 2010-এ একটা যে মানে নির্বাচনী যে প্রচারণা আমাদের দেশের মতো হয় না, ওদের হয় প্রেসিডেন্সিয়াল ডিবেট। ইংল্যান্ড আমেরিকা হয়, আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রেসিডেন্সিয়াল ডিবেট গুলি কেমন হয়। তো ওখানে এখানে কিন্তু ওই আমাদের মতো যে চিল্লাচাটি করে মানে গালিগালাজ করে এবং অপর পক্ষকে সারাক্ষণ দোষ দিয়ে কথাবার্তা বলে না, খুবই ভদ্রচিত ভাবে তারা একটা প্রবলেম কিভাবে সলভ করতে পারে, ও কেন প্রবলেমটা সলভ ভালো করে করেনি, সে কেন ভালো করে করতে পারছে, খুবই সফিস্টিকেটেড ওয়েতে করে। এবং উনি ওইটা দেখেছেন, এক্সপেরিয়েন্স করেছেন এবং ওখান থেকে শিখেছেন। উনি যে শিখেছেন সেটা কিন্তু ওনার কাজে কর্মেও প্রতিফলিত হচ্ছে এতটুক সময়। অ্যাট দ্য সেম টাইম ওনার ভাষায়, ওনার ল্যাঙ্গুয়েজ আপনি দেখেছেন, ওনার যে ল্যাঙ্গুয়েজ আচরেন্স, ওনার দলের কোনো মানুষও ওনার মতো এত ভদ্রচিত এত সুন্দরভাবে এই জায়গায় আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই, কারণ পরে বিষয়টা ভুলে যাবে। আপনি যেটা বলছেন, আমরা তাকে এই যে ফিরে আসার পরে যে মানে একটা কি বলে ইউরোপ বা আমেরিকান যে রাজনৈতিক ব্যবস্থা বা যে ধরনের কথা বলেন, তারা যে ধরনের আচরণ করেন, সেই বিষয়টা উনি রপ্ত করেছেন, এগুলো রপ্ত করেছেন। কিন্তু আসলে উনি যে জায়গাকার বিষয় রপ্ত করেছেন আর যেখানে এসেছেন রাজনীতি করতে, আমি এই যে বলতে চাই, বাংলাদেশের রাজনীতি কিন্তু এখনো মানে ওই যে ভদ্রচিত যেগুলো বলছেন বা যে জায়গাটা, সেটা কিন্তু মানে নাই। তো আমার প্রশ্ন যেটা, যে আসলে ওই কালচারটা উনি এসে এইখানে, কারণ এটা একটা খুবই শর্ট টাইম, সামনেই নির্বাচন, অলরেডি নির্বাচনের প্রক্রিয়া চলে গেছে, শুরু হয়ে গেছে, আর মাত্র 1 মাস বাকি। এই যে তার যে মনে করেন যে আচরণগত পরিবর্তন থেকে অনেক পরিবর্তন হয়েছে, বক্তব্য আমরা শুনছি, সবাই খুব
ভালো করছে, অ্যাপ্রিসিয়েট করছে। কিন্তু প্রশংসা করছে। রাজনৈতিক, হ্যাঁ, প্রশংসা করছে, কিন্তু রাজনৈতিক যে জায়গাটাই, সেটাই আসলে কতটুকু এইটা ইম্প্যাক্টফুল হইতে পারে বা হবে বলে আপনার মনে হয়? একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, জিয়র রহমানের বক্তব্যগুলি কি আপনি খেয়াল করে শুনেছেন? উনিও কখনো চিৎকার করে কথা বলতেন না, জি, জি, কাউকে গালিগালাজ করতেন না কিন্তু। খুব জি, ভাষা ওনারও খুব সুন্দর ছিল। আপনি দেখবেন, আপনি কি খালেদা জিয়া একটু হাই পিচে কথা বলতেন এর থেকে, মানে তারেক রহমানের থেকে। কিন্তু উনিও কিন্তু খুব আ খুব বিশ্রীভাবে বা খুব নোংরাভাবে কিন্তু কাউকে খুব মানে নিউডলি করেনি। মানে সমালোচনা করা, যেটা একেবারেই আ মানে এখন আমরা জেন জির ভাষা দেখছি যে গালিগালাজ করা বা বাজেভাবে বলা। ওই যে রাজনৈতিক বক্তব্যগুলি যে খুব হাই পিচে, খুব সারাক্ষণ অপর পক্ষকে দায়ী করে, যেটা হয়েছে, শহরে বৃষ্টি হয়েছে সেটাও অপর পক্ষের দোষ। আপনার বাসায় মানে কার ইলেকট্রিসিটি নাই, মানে সেটাও হচ্ছে অপর পক্ষের দোষ। এই যে অপর পক্ষের দোষ দেয়া, হ্যাঁ, সেই জিনিসটা ওইভাবে উনি করেছেন। কিন্তু উনার মধ্যেও আমি অত ভায়োলেন্টলি, অত নিউডলি ভাবে অপরপক্ষকে খুব নোংরা ভাষায় কিছু বলতে শুনিনি। তো ওই কিন্তু ওনার ওই ফ্যামিলির শিক্ষাটাও আমার আছে বলে আমার মনে হয়। এখন ধরেন আপনি যেটা বলেছেন যে এটা ইম্প্যাক্টফুল হবে কিনা, আমি হলফ করে বলতে পারি যে এটা ইম্প্যাক্টফুল হবে। কারণ আমি আপনাকে একটা উদাহরণ দেই, আবারও একটা মানে আপনাকে একটা গল্প বলি। সেটা হচ্ছে কি, না, না, অবশ্যই আমি এটাই জানতে চাচ্ছি, কারণ আমার কিছু প্রশ্ন যেটা আমি আপনার কাছ থেকে আসলে জানতে চাই। মানে আমি নিজে ধরেন আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্টফুল হবে, কিন্তু মানে লজিক গুলো আমার জানা দরকার, সেই জন্যই আমি আপনাকে প্রশ্নটা করছি। জি, আম ধরেন আমি আম একটা কলেজে, গ্রেড 12 মানে 2nd ইয়ার যেটা বলে বাংলায়, কলেজে 2nd ইয়ার যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যাদের বলে, ওদেরকে পড়াচ্ছি। তো আম আমি মাম এখন আপনার সাথে যে পিচে কথা বলছি, যেহেতু আমি চাই যে সবাই শুনবে, তার থেকেও আমি লো পিচে ক্লাসে কথা বলি। ঠিক আছে? আর দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের দেশে শিক্ষকতার একটা আছে যে খুব হাই পিচে ক্লাসরুমে কথা বলে। তো আমাকে একদিন একজন জিজ্ঞেস করলো যে, মানে অ্যাডমিনিস্ট্রেশনে, যে আপনি এত আস্তে কথা বলেন, কিন্তু আপনার ক্লাসে কখনো স্টুডেন্টরা ডিস্টার্ব করে না, এরা তো টিনেজার। ঠিক, আমি যখন মানে একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলাম পার্ট টাইম, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ওদের বাংলাদেশ স্টাডিজ পড়াচ্ছিলাম। তো তখন আমার একটা কলিগ এসে বলছিল, একই ক্লাস, উনিও একটা সাবজেক্ট নিচ্ছিল, যে মানে এরা অনেক বেয়াদব এবং এরা ওভার কনফিডেন্ট এবং এরা মানে খুব মিসবিহেভ করে। তো আমি বললাম যে মানে আমি বললাম যে আসলে আমার সাথে করে নাই কখনো। এখন আমি কখনো আমার ভয়েসটা রেইজ করি নাই আমার স্টুডেন্টের উপরে। আমি দেখেছি, এটা আমার ব্রিটিশ এডুকেশন থেকে শেখা একটা ব্যাপার। আমিও কিন্তু ইংল্যান্ডে এটা শিখেছি এবং এটা আমার কাজে দিয়েছে আমার দেশেই। আমি যত লো পিচে যাই, তারা তত ভয় পায়। ওরা ভাবে যে আমি নিশ্চয়ই খুব রাগ করেছি কোনো ব্যাপারে বা আপসেট হয়েছি ওদের উপরে। আমার আমার যদি আ বেশি আস্তে কথা বলি, তাহলে ভয় পায়। এটা আমাকে আমার প্রিন্সিপাল শিখিয়েছিল। আমার ব্রিটিশ প্রিন্সিপাল, যে তুমি যখন বাচ্চাদের সাথে লো পিচে কথা বলবা, ওরা ভাবে কি টিচার মনে হয় খুব আপসেট। ওই সময় দেখবা পুরা ক্লাস ঠান্ডা। তুমি যদি ওই সময় চিৎকার করো, তাহলে ওরাও চিৎকার করবে। তুমি চিৎকার করে কাউকে থামানো যায় না। তো এইগুলি ইমপ্লিমেন্ট করে একেবারেই সম্ভব, এবং আমি বিভিন্ন দেশে, রাশিয়াতে ইমপ্লিমেন্ট করেছি, বাংলাদেশে ইমপ্লিমেন্ট করেছি। এটা ইম্প্যাক্টফুল হয়। এখন তারেক রহমান এমন একটা সময় আসছেন, উনি দেখেছেন কি গালিগালাজ করছে, এত নোংরা ভাষা যেগুলো আমি আপনার সাথে এখন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আপনি তো জানেন। এরপরে চিৎকার করা আর অপর পক্ষকে গালিগালাজ করা, সবকিছুর দোষ অপর পক্ষকে চাপিয়ে দেওয়া। এই যে বুদ্ধিজীবীরা, আপনি দেখবেন এখন বর্তমানে যারা আছে একেবারে গণহারে সবাই,
একটা শিক্ষক, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে টিভি টক শো করে, আপনি একজন দেখবেন না যে কথা বলা শুরু করেই বলবে ফ্যাসিস্ট, গত ফ্যাসিস্ট, ফ্যাসিবাদের দোসর, এটা সেটা দিয়ে শুরু করবে, ফ্যাসিজম থেকে শুরু করবে। তারপরে হচ্ছে খুনি কোট অ্যান্ড কোট হাসিনা, এইভাবে কথা শুরু করবে। তারপরে ভারত বিরোধিতা দিয়ে কথা শুরু, এই তিনটা দিয়ে তারা কথা শুরু করে। ভারত বিরোধিতা করতেই হবে, তাতে ওই কনটেক্সটে ধরেন আপনি আমাকে কোয়েশ্চেন করছেন, আমি ওইটার উত্তর দিচ্ছি, আমি এখন ভারত আনবো, ভারত এনে জোর করে তরকারির মধ্যে আলু দিবই দিব, সেরকম আর কি। তো এখন এইগুলি করলে কি হয়, জনপ্রিয় হয়। কিন্তু আপনি তারেক রহমানের কোনো কথায় এখন পর্যন্ত কোনো ভারত বিরোধিতা শুনেছেন? শোনেন নাই। কোনো মানুষকে অপমান অপদস্থ করে কথা বলেছে? করে নাই। এখন পর্যন্ত কাউকে দায়ী করেছে? করে নাই। চিৎকার করেছে? করে নাই। বরঞ্চ উনি যে ওনার যে আসার পরে বিপুল জনসভা, সেটা হওয়ার পরে পরের দিন পুরা শহর, পুরা জায়গাটা পরিষ্কার করেছে সিটি কর্পোরেশনের সাথে কোলাবোরেশন করে। এবং উনি 2 মিনিটের জন্য বা তারও কম সময়, উনি যেদিন পার্টি অফিসে গিয়েছেন সেদিন উনি একটা বক্তব্য দিয়েছেন, ওইটুকু সময়ের মধ্যে উনি বলেছেন যে আপনারা দয়া করে এখানে ভিড় জমাবেন না, কারণ এখানে আমাদের কোনো আজকে কোনো ইয়ে নাই, মানে ওনাদের কোনো স্কেজুয়াল ছিল না, সুতরাং আপনারা যদি এখানে কোনো কিছু অপরিষ্কার হয়ে থাকে দয়া করে পরিষ্কার করে দিন, তারপরে আপনারা আস্তে আস্তে চলে যান। এই ধরনের কোনো বক্তব্য আমি আজ পর্যন্ত বাংলাদেশে কখনো শুনিনি, এবং এটা ইম্প্যাক্টফুল হবে। এটি খুবই খুবই ভালো বলেছেন, কিন্তু এই জায়গাটা আমার আরো দুইটা প্রশ্ন। একটা বিষয় আমি অ্যাড করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে ধরেন আমরা যেটা বলি আর কি, যে সেলিব্রিটি বাবা মার সন্তানরা আসলে ওই যে এক্সপেকটেশন যেটা থাকে, মানে বাবার সেলিব্রেশন বা মায়ের সেলিব্রিটির জায়গাটায়, ওইটা আসলে ফুলফিল করা তাদের জন্য খুব কষ্টকর, মানে আসলে অনেকেরই হয় না, এরকম একটা ব্যাপার থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমরা যদি দেখি যে ধরেন ইন্ডিয়ার কথা যদি বলি, ধরেন রাহুল গান্ধী কিংবা তারা কিন্তু আসলে খুব বেশি আমরা দেখছি, মানে যদি আমরা রাজনৈতিক বা আপনার ফলাফলের দৃষ্টিতে দেখি, তারা এক ধরনের ফেলিওর কিন্তু অনেকখানি ইম্প্যাক্টফুল হয়নি। এইটা যেমন আমি বললাম, অ্যাড করলাম আপনার সাথে, ঠিক এই বিষয়টা ধরেই আমি যেটা বলতে চাই, ধরেন বিএনপির এই মুহূর্তে যে নির্বাচনী চলছে, সেখানে একটা বড় সমস্যা হলো স্বতন্ত্র প্রার্থীদের মানে করা, কি বলে, মানে বিদ্রোহ করা আর কি, নির্বাচনে বিদ্রোহ করা, যেটা সব মিডিয়াতেও আসছে যে যেমন রুমিন ফারহানা, এটা খুব খারাপ। অনেকেই আছে, যেটা আমি একটা রিপোর্টে দেখলাম যে দলের ভিতর থেকে বলা হচ্ছে প্রায় 70+ আর কি, এবং অন্যান্য বলছে যে এটা 100 এর কাছাকাছি আর কি, ধরেন বিদ্রোহের ব্যাপারটা আছে। এই বিদ্রোহটা একটা বড় ধরনের মাথা ব্যথার জায়গা। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন তারেক রহমান এ পর্যন্ত যে ধরেন এই যে আপনি যেটা বললেন যে তার অফিসের সামনে ভিড় না করতে নিষেধ করলো, কিন্তু সেটা যে মানছে, মানে জনগণ মানলো, সেটাও কিন্তু খুব বেশি দেখা যায় নাই। মানে আমি যেটা বলছি যে ধরেন উনাকে, মানে যদিও এটা হচ্ছে যে উনি অনেকদিন পরে আসছে, সেটার একটা ব্যাপার থাকে, কিন্তু আমি বলছি যে দলের মধ্যে আসলে এই যে দীর্ঘদিনের যে জায়গাটা, এখানে আমরা যেটা বিভিন্ন ভাবে জানি যে আসলে এই যে নিয়ন্ত্রণটা কি উনার ওই রকম ভাবে আছে কিনা। যেমন আমি বলি খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমান, দুইজনের কিন্তু মারাত্মক কন্ট্রোল ছিল, দলের নিয়ন্ত্রণ ছিল মারাত্মক লেভেলে। যেমন জিয়াউর রহমান তো ঠান্ডা মাথায় বলতো, কিন্তু সবাই কিন্তু একটা, মানে উনার ব্যাপারে একটা গল্প পড়ছিলাম যে উনি মানে রাত্রেবেলা যখন কোন এক মানে বিদ্রোহ করছে কোন এক সেনা কর্মকর্তা, তার বাবাকে যখন বলছে যে আপনার ছেলে, মানে উনাকে বুঝাচ্ছে, তো উনি মানে এতটাই মানে পাইছে, যে ভয় পাইছে, যে এত আস্তে বলল, এবং কথাটা মনে হলো যে উনার ছেলের জন্য আমার এখন একটা ব্যবস্থা নিতে হবে, মানে আমার ছেলের জন্য আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। মানে সবাই তাকে মানে সেই পরিমাণ রেসপেক্ট, ভয় এবং কন্ট্রোলিংটা তার ওইরকম ছিল। সেটা তার আছে কিনা, মানে তারেক রহমানের ওই জায়গাটাই আপনি কেমন মনে করেন, কারণ এই গত কয়েকদিনের ইয়েটাতে?
ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওই ভয়েসটা উনার আছে এবং উনি খুব কাম এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেহেতু ল্যাঙ্গুয়েজ পড়াই, হ্যাঁ? আম আর বিহেভিয়ারাল সাইকোলজিটাও আমি পড়াই এবং আমি এই ব্যাপারটাকে বুঝতে পারি যে আপনি একটা বিহেভিয়ার করছেন, সেটার ইমপ্যাক্টটা কি হতে পারে। তো ওনার যে বিহেভিয়ারাল সাইকোলজি যেটা আমি রিড করেছি, কয়দিনে ওনার বডি ল্যাঙ্গুয়েজ রিড করেছি। আমার কাছে মনে হয় যে ওনার একটা এক্সট্রিম কন্ট্রোল থাকবে। ওনার যদি কন্ট্রোল না থাকতো, তাহলে উনি কিন্তু বিএনপির এখনো ভারপ্রাপ্তই থাকতেন এবং ওনাকে সাথে চেয়ারম্যান বানিয়ে দিত না কিন্তু। এটা তাই এই না? জায়গাটা আমি একটু ডিফার করি আপনাকে। আসলে উনার চেয়ারম্যান এটা নিয়ম যে বাই ল আর কি, দলের অনুযায়ী যেদিন বেগম খালেদা জিয়া মারা গেছেন তার পরেই উনি অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে চেয়ারম্যান ধরেন হয়ে গেছে। সেটা কিন্তু আমার কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি হইতো যে ভোটিং হবে যে কে হবে, ধরেন ৩-৪ জন হুম, দাঁড়াইতো। হুম, দলের তো অনেক হুম, সিনিয়র হুম, হুম। আছেন, সিনিয়র নেতারা আছেন। সেটা হলে তো এখানে তো উনি ডাইরেক্ট হয়ে গেছেন। নিয়মতান্ত্রিক উপায়ে হয়েছে বলছে, কিন্তু উনি ছাড়া কোনো অপশনও তো ওইখানে ছিল না। না, এটা তো যে আমি নিয়মই অপশন হচ্ছে যে চাইনি। দলের নিয়মই ছিল যে দলের সিনিয়র যিনি ভাইস চেয়ারম্যান, উনি তো ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান ছিলেন। তার মানে হুম। সিনিয়র যে সেই দায়িত্ব নেবে এবং দায়িত্বটা পরবর্তী যে মানে ইয়েটা হবে সেটার আগ পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। এই জায়গাটায় আমি মানে আপনাকে না, জাস্ট না, খালি আমি ইয়ে করলাম। বলছি কি, আমি বলছি আপনি যদি গণতান্ত্রিক উপায়ে দেখেন, ধরেন উনাকে ওভারথ্রোন করা কি গেছে যে না উনি তো এত সিনিয়র না, ওনার পরিবর্তে আরেকজনকে দেই বা আমরা একটা নির্বাচন করি এই দলের এই যে ভেতরে। সেরকমও তো কিছু হয়নি। তার মানে উনার একটা নিয়ন্ত্রণ আছে যে আমি সেই ব্যাপারটা বোঝাতে বলেছি যে এখানে মানে হ্যাঁ, ডিফারেন্ট বুঝছি। কিছু যে হয়নি, ডিফারেন্ট হুম, কিছু হুম, কি হুম। হওয়া যেত না সেটা একটু আপনি আমাকে বলেন। মানে আপনার কি মনে হয়? না, এইটা আসলে আমি মানে আপনার সাথে আসলে ডিফার করার ওরকম ইয়ে নাই। কিন্তু আমি যতটুকু জানি যে এটা হচ্ছে যে ল অনুযায়ী যে আসলে এই জায়গায় ডিফার করার মনে হয় খুব বেশি না, ইয়ে না, ছিল না। সেটা নাই। আপনি তো মানে আসলে তো হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে উনার একটা ক্ষমতা মানে পাওয়ার উনার দলকে নিয়ন্ত্রণ করার সেটা আছে। মানে আপনি দেখেন উনি কিন্তু উনার মা অসুস্থ হওয়ার পরে উনি নিজেই এই দলটাকে ধরে রেখেছে। যেমন বিগত রেজিমে বিএনপি যে সবচেয়ে ভালনারেবল দল ছিল এটা কে না জানে। যে পরিমাণ দমন-পীড়ন হয়েছে এটা যেকোনো আওয়ামী লীগের আ ব সাপোর্টারও স্বীকার করবে যে বিএনপি ভীষণ নিগৃহীত দমন-পীড়ন তাদের বিরুদ্ধে হয়েছে। সেখানটাতেও যে দলকে ধরে রাখা সেই দলটাকে কিন্তু তিনিই ধরে রেখেছেন এবং আমার মনে হয় যে উনি পারবে এবং সেই জিনিসটা ওই যে মানছে বা মানছে না একটা কোয়েশ্চেন আপনি করেছিলেন যে উনি বলেছেন কি যে আপনারা চলে যান। এখন মানছে তার মানে সবাই কি মানছে চলে গেছে? এই জিনিসটা হচ্ছে ক্যারেক্টারের। বাংলাদেশী মানুষের চরিত্র তো একদিনে উনি জি, বদলাতে এটাই পারবেন। ইয়েস, আমি এটা এই জায়গাটা বলছি যে এটা আসলে একটা মানে আমাদের ক্যারেক্টারের মধ্যেই যে না মানার যে একটা প্রবণতা, তারপরে যেটা বললেন যে এই বিশেষ করে এই বা তরুণদের ওভার মধ্যে যেটা ইমোশন শো করা। হ্যাঁ, ওভার ইমোশন শো করা। তারপর একটা যেটা বললেন যে এই যে উগ্র ব্যাপারটা, এটা কিন্তু অলরেডি আমাদের মানে তরুণদের মধ্যে একটা এক্সট্রিমিজম। ব্যাপক হ্যাঁ, হ্যাঁ। এক্সট্রিমিজমটা ব্যাপকভাবে হুম, দেখা হুম। দিয়েছে। এইটা আসলে কতটুকু আ মানে কি বলে? মানে উনি এই কন্ট্রোল জায়গাটা করতে আসলে পারবে। কন্ট্রোল হুম, হুম। করতে পারবেন কিনা সেটা হচ্ছে বিষয়। আম দেখেন যদিও ১ম আমি আরেকটা জিনিস বলি যে অলরেডি যেটা মানে আপনার সাথে এড করি যেটা অলরেডি আ ধরেন এই যে ইয়ের দিকে বলছে যে মানে নেক্সট প্রধানমন্ত্রী উনি। বিশ্ব মিডিয়া গুলাও যেমন বলেছে। আবার এখন দেখেন এই যে রিসেন্ট টাইমে বিভিন্ন জন তো তার সঙ্গে দেখা করতে গেছে। এই বিষয়টাও নিয়ে কিন্তু অলরেডি নানাবিধ কথা হচ্ছে যে তাকে প্রধানমন্ত্রী ধরেই নেওয়া হচ্ছে এবং এটা নিয়ে আবার হুম। তার অপোনেন্টরা কিন্তু অন্যভাবেও বলছে যে মানে এটা হচ্ছে সরকার আসলে
এটা নিয়ে আমিও সমালোচনা করেছি, ভীষণভাবে সমালোচনা করেছি। আচ্ছা, সমালোচনা করাতে আমাকে অনেকে মানে আমার ফ্যামিলি থেকে অনেকে বিদেশ থেকে ফোন করে বলেছে যে তুমি এইভাবে এত হার্শলি কেন সমালোচনা করেছো। যেমন যেদিন থেকে তারেক রহমান দেশে এসছেন সেদিন থেকে যেভাবে মানে বিএনপি ঘেঁষা সংবাদ প্রচার হচ্ছে, মিডিয়ার বিহেভিয়ারই সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, এবং ওইটা আমি এক্সট্রিমলি সমালোচনা করেছি এবং ওটা নিয়ে আমি কথাও বলেছি। ওটা নিয়ে আপনার সাথে কখনো কথা হলে কথা মিডিয়ার হবে, হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই। আমি মিডিয়ার অবশ্যই বিষয় ওটা নিয়ে বলবো। একটা বড় কথার মানে বলার আছে, কারণ বাংলাদেশের মিডিয়া আসলে এই জায়গাটা নিয়ে অনেক মানে আমার মনে হয় হ্যাঁ, এক্সেসিভলি, ব্যাপকভাবে। ওই যে এক্সট্রিমে, ওই যে আপনি একটা কথা বলছেন এক্সট্রিম, হুম, আমরা হুম, কিন্তু সবকিছুতেই এক্সট্রিমে চলে যাই। তো জি, উম, জি। সেটা 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 তো হচ্ছেই, ওটা হচ্ছে ধরেই নিয়েছে বা ওই ধরনের কিছু সেটা হচ্ছে। আর এট দ্য সেম টাইম জামাত সম্পর্কে আমি যে কথাটা বলেছি যে আপনি কিন্তু সেটাও ধোঁয়ায় উড়িয়ে দিতে পারবেন না, কারণ হচ্ছে জামাতের যে স্ট্র্যাটেজি সেটা খুবই শ্রুড, মানে অসম্ভব রকম কৌশলী সেটা। যদি বিএনপি কোনোভাবে ট্যাকল না দিতে পারে, তারা ওর এগেইনস্টে ওই ধরনের আম, প্রচার প্রচারণা খুব পজিটিভলি নাইসলি, যে তারা আসলে ওই মরার পরে কি পেতে যাচ্ছে সেটা পরের কথা, কিন্তু বেঁচে থাকতেও তো তার জীবন ধারণ করা, সেজন্য একটা আমাদের ওয়েলফেয়ার স্টেট দরকার যেখানে রাষ্ট্র আপনার জন্য কিছু করবে, এগুলি তার বুঝাতে হবে যে বেঁচে থাকবে, যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে কি পাবে সেটা তো অন্তত বিএনপি আসলে দিতে পারবে, এইটা তো তাদের বোঝাতে হবে। এখন আপনি যেটা বলেছেন যে বলা, দেখেন মানে তারেক রহমান বলছেন এখন বাঙালির চরিত্র হচ্ছে শুনবে না, মানে সে ওখানেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু শুরুটা তো করতে হবে। তো একটা জায়গা থেকে শুরু করেছে, সেটা হচ্ছে কথা দিয়ে। তা আমাদের শুরুটা হয়তো একটা আইডিয়া থেকে, না, শুধু আইডিয়া কথা থেকে না, এটা কিন্তু তার কিছু ব্যবহার আচারেও আপনি খেয়াল করবেন যে হুম, মানে অনেক ক্ষেত্রেই, যেমন সেদিন একটা ভিডিও দেখলাম বা করলাম, বলছে যে সে ধরেন একটা টিস্যু, সেটা সে আরেকজনকে দিছে মানে ফেলে দিতে, যে মানে সেটা সে যাতে ওই যেখানে সেখানে না ফেলে, মানে এই যে মানে অনেকগুলো ক্ষেত্রেই তার কিন্তু এক ধরনের ব্যবহারের পরিবর্তনও আছে, আমরা যেটা দেখছি যে অনেক পরিবর্তন আছে। হ্যাঁ, কিন্তু আমি এখানে যে কথাটা শেষের দিকে আমরা একটু করতে চাই, সেটা হলো যে এই যে আপনি যেটা বললেন যে স্ট্র্যাটেজি, জামাতের যে স্ট্র্যাটেজি বা তারা যে ধরনের অর্থাৎ অপোনেন্ট যে ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে, বিএনপি কি আসলে ওই স্ট্র্যাটেজি কে ডিফাইন করার মতো স্ট্র্যাটেজি বা প্রচারণা এখন পর্যন্ত আপনার কাছে কোনো দৃশ্যমান বা কোনো ধরনের আপনি দেখছেন কিনা বা আপনি বুঝছেন কিনা, সেটা বললে আমরা মোটামুটি শেষের দিকে আরকি সেটা একটু খুব জানতে চাই। স্ট্রংলি স্ট্রংলি তেমন কিছু আমি অনেস্টলি দেখিনি। খুব যে ঢালাও ভাবে বিএনপির মধ্যে একটা ওই যে ভদ্রচিত আচরণ আমি এখনো দেখতে পাচ্ছি। তারা খুব অ্যাগ্রেসিভলি ওভাবে যায়নি, এবং বিএনপি আবার এখানে একটা কাজ করেছে, আপনার বিএনপির কিছু নেতা আছে তারা আবার বলেছে যে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে কখনোই আমাদের যে আম, ইসলামী শরীয়তে যা আছে তার বিরুদ্ধে যাবে না। একজন তারেক রহমানকে ইমামও বলে ফেলেছে। তো এই স্ট্র্যাটেজি যদি নেয় তাহলে না, বিধ্বংসী হবে। আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আপনার অনুযায়ী মানে হ্যাঁ, চলবে এক্স্যাক্ট, সেটাই বলছে। হ্যাঁ বলে ফেলেছে, হ্যাঁ সরি। না, না, তো তো মানে সব মানে মিলে আমি বলছি যে স্ট্র্যাটেজিটা আসলে হ্যাঁ, তারা তো এই কতটুকু নিতে পারছে। স্ট্র্যাটেজিতে, এই যে মানে ধর্মকে ব্যবহার করার স্ট্র্যাটেজি মাঝে মধ্যে তারাও নেয়, নেয় না যে সেটা তো আমরা একদম ডাইরেক্টলি দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে। কিন্তু ওই যে এইটাতে তারা উইন করতে পারবে না, কারণ ওনাদের মানে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মধ্যে কোনো ইসলাম নাই। হ্যাঁ, তো জামাতি ইসলাম তারা প্রচার করে ফেলেছে যে ইসলাম মানে হচ্ছে জামাত। তো ওই পরকাল কেন্দ্রিক যদি নির্বাচনী প্রচারণা বিএনপিও চালাতে যায় তাহলে বড় রকমের ধরা খাবে। তাদের এই জিনিসটাকে বলতে হবে
তাদের বোঝাতে হবে যে এরা ভণ্ড এবং এরা যে প্রচারণা চালাচ্ছে সেটা মূলত একেবারে সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী। ইসলাম কখনো কারো আমাদের মতো বান্দাদেরকে এই অধিকার দেয়নি, বা আমরা সাধারণ মানুষ কখনো বলতে পারি না যে কে বেহেশতে যাবে কে দোজখে যাবে। আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কে বেহেশতে যাবে দোজখে যাবে, পরকালে কি হবে সেটা একমাত্র খোদা তাআলা জানে। এটা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, পড়েছি। এই জিনিসটাকে যদি বুঝাতে পারে সেটা করতে হবে, কিন্তু না বুঝিয়ে তাদের আপনি যেটা মেইন কোশ্চেন করেছেন তারা এমন কিছু করেছে কিনা, এরকম কিছু ভিডিও টিডিও তারা এআই দিয়ে তারা বানিয়েছে কিনা জানি না, কিন্তু যারা কিনা সেকুলার মাইন্ডের নর্মাল সাধারণ মানুষজন তারাও বানাচ্ছে, যারা কিনা আসলে ধর্মটাকে বোঝে, যারা মনে করে যে এটা আসলে ধর্ম অবমাননা। জামাত যেটা করছে চরমভাবে ধর্ম অবমাননা। ওই যে যার যেই ব্যক্তি, যে ওনার কি নাম, ওনার নামটা কিন্তু আমি ভুলে গেছি, আপনার কি ওনার নামটা মনে আছে? আমি একটু ওনার নামটা দেখি, আমার কাছে ছিল, আমি একটু আছে কিনা। আচ্ছা নেই। আমি যে কিনা বলেছিল যে যে ইয়ে ইয়ে পাবে, কি বলে, বিড়ির সাথে যে ধর্মকে আচ্ছা ওনার নামটা আমি, আচ্ছা আমার কাছে এই ওনার মুহূর্তে নামটা মনে নাই, বাট উনি হলো আসলে দীর্ঘদিন দেশের বাইরে ছিল। উনি অনেকটা বলতে পারেন যে বিদেশ থেকে এসে ইয়ে পাইছে, আমি যেটুকু জানি আর কি। বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। ফজলুর রহমান মনে হয়, ডক্টর ফজলুর রহমান। হ্যাঁ, ফয়জুর রহমান বা এরকম কিছু ফজলুর একটা। রহমান নাকি এরকম হ্যাঁ, সামথিং হ্যাঁ, লাইক দ্যাট। তো এই এই যে এগুলি কিন্তু ধর্ম অবমাননা, অনেকে বলছে এটা ব্লাসফেমিও। হ্যাঁ, তো এখন এছাড়াও কনস্ট্যান্টলি যে এই যে ধর্ম অবমাননামূলক কথাবার্তা তারা বলে যাচ্ছে, সেটার কিন্তু কোন রকমের কোনো আপনি ইম্প্যাক্ট দেখবেন না। এটা নিয়ে কিন্তু কিছুই হচ্ছে না। আমি আরো একটা দেখাচ্ছি, যেটাকে কিনা বিএনপির এই জিনিসটা আচ্ছা স্লিপ অফ টাং এখন বলছে, এগুলি তাদের স্লিপ অফ টাং। আচ্ছা, আরেকজন বলছে কি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়। এটা একজন জামাতের নেতা বলছেন, এবং সে এখন বলছে যে এইমাত্র একটা নিউজ দেখলাম যেটা স্লিপ অফ টাং। এখন আপনি বলেন যে এই যে ধর্ম অবমাননাগুলি করছে, এটা যে ধর্ম ওর ভীষণ অবমাননা, এখানে তৌহিদি জনতার কিন্তু কোনো সে নাই, তারা প্রতিবাদও করছে না। এই জিনিসটা বিএনপির বোঝাতে হবে, অন্য দল বা সাধারণ মানুষের বোঝাতে হবে যে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আল্লাহ তাআলারও কোনো সম্পর্ক নাই, বা আল্লাহ তাদেরকে যে ক্ষমতায় আনলে বাংলাদেশে বরকত রহমত বর্ষিত করবে, এগুলি মিথ্যে কথা, এগুলি তাদেরকে বোঝাতে হবে। না হয় এবং আমি ওরকম সিরিয়াস কোনো কিছু দেখছি না, তারা আসলে কি করছে এমন সিরিয়াস কিছু দেখা যাচ্ছে না, আমি অন্তত দেখিনি। জি ধন্যবাদ। আপনার সাথে এই বিষয়টা নিয়ে জেনে আসলে আমার যেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে এবারে নির্বাচনের যে স্ট্র্যাটেজি, জামাত বা তার অ্যালায়েন্সের যে ধরনের স্ট্র্যাটেজি নিয়েছে সেটার বিপরীতে আসলে বিএনপি কতটুকু স্ট্র্যাটেজি ঠিকঠাক মতো নিতে পারে, প্রচারণা চালাতে পারে, সেটার উপরে বেস করে আপনি যে কথাগুলো বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই দিকটা আমরাও আশা করব যে বিএনপি সেই বিষয়গুলা দেখবে এবং তারা সেই স্ট্র্যাটেজি গুলা নিতে পারে, সেই প্রত্যাশা আমাদের রইল। সেই প্রত্যাশা রেখেই শেষ করছি, এবং আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কিছু বিশ্লেষণ দেওয়ার জন্য, এবং কিছু ভালো কিছু বিষয় আপনি তুলে ধরেছেন, সেই বিষয়গুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকেও অগ্রিম শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।